নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রফুল্ল রায়ের কেয়া পাতার নৌকো উপন্যাসটি শুরু করেছি। দুটো এপিসোড অলরেডি চলে এসেছে। আজকে শুরু করব তৃতীয় পর্ব। বাড়ির ভিতরে এসে দেখা গেল সাড়া পড়ে গেছে। একেবারে প্রথম যে ঘরখানা সেটা দক্ষিণ দুয়ারি। সেখানে ঢালা ফরাস পাতা, চারখানা হ্যারিকেন চারিদিকে বসানো। ঘরখানা আলোয় ভরে গেছে। একধারে সারি সারি ফর্সি সাজানো। জল বদলে এখন তামাক সাজছে যুগল। তার সামনে নারকেল ছোবড়া, তামাকের ডিবে, দেশলাই, কুপি, নানাবিধ সরঞ্জাম ছড়ানো। হেমনাথ সঙ্গীদের নিয়ে ঘরে ঢুকলেন। মাঝি দুজন মুখ বাঁধা হাঁড়িগুলো আর মাছটা নামিয়ে তলায় যুগলের কাছে ঘন হয়ে বসল। প্রৌঢ় দুজন বসল ফরাসের ওপর। বিনু এখনো ছাড়া পায়নি, সেই প্রৌঢ়টির কোলের ভিতর বসে থাকতে হলো তাকে। হেমনাথ বসলেন না, বললেন, তোরা তামাক টামাক খা মজিদ, আমি জামাইদের খবর দিই। বিনু দেখতে পেল যে প্রৌঢ়টি তাকে কোলে নিয়ে বসে আছে, সেই উত্তর দিল, ঠিক আছে ঠাকুর ভাই, ঠিক আছে। এই তাহলে মজিদ মিয়া। কেতুগঞ্জে এর বাড়িতেই দাদু ওবেলা গিয়েছিলেন। হেমনাথ আর কিছু বললেন না, ভিতর বাড়ির দিকে চলে গেলেন। খানিক পর অবনীমোহন, সুরমা, সুধা, সুনীতি সবাইকে নিয়ে ফিরে এলেন হেমনাথ। স্নেহলতা, শিবানী আসেননি। রান্নাঘরে নানা কাজে তারা ব্যস্ত। সবার সঙ্গে আগন্তুকদের পরিচয় করিয়ে দেওয়া হলো। মজিদ মিয়া ছাড়া আরেকজন যে প্রৌঢ় এসেছে, তার নাম হাসেম আলী, মজিদ মিয়ার বোনাই সে। অবনীমোহনদের দেখে কি করবে ভেবে পেল না মজিদ মিয়া। মুঠোয় বুঝি আকাশের চাঁদই পেয়ে গেছে। অবনীমোহনের একখানা হাত ধরে উচ্ছ্বসিত স্বরে সে বলতে লাগল, আপনারা আইসেন, আমাকে যে কি সৌভাগ্য। ছিছি, ও কথা বলবেন না। সৌভাগ্য আমারও কম নয়। আপনাদের মতো মানুষের সঙ্গে আলাপ পরিচয় হলো। আমরা আবার মানুষ, দোজখের আন্ধারে পইরা আসি। হেমনাথ মাঝখান থেকে বলে উঠলেন, তোমরা এসেছো শুনে মজিদ ছুটে চলে এসেছে। আর এমন পাগল, ওই দেখো 3 হাঁড়ি বোঝাই করে তোমাদের জন্য মিষ্টি আর মাছ নিয়ে এসেছে। অবনীমোহন লজ্জিত হলেন, সুরমাও। দুজন প্রায় একসঙ্গেই বলে উঠলেন, আবার শুধু শুধু ওসব আনতে গেলেন কেন? মজিদ মিয়া বলল, ঠাকুর ভাই এর নাতি নাতনি, ভাগ্নি ভাগ্নি জামাই, আমারও তো নাতি নাতনি, ভাগ্নি ভাগ্নি জামাই, তাকে কিছু খাওয়াইতে বুঝেন স্বাদ হয় না? এর উপর আর কথা চলে না। অবনীমোহনরা অভিভূতর মতন তাকিয়ে রইলেন। হেমনাথ যুগলকে বললেন, মাছ মিষ্টিগুলো ভিতরে দিয়ে আয় যা। যুগল হাঁড়িটাড়ি নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। একটু পর ফিরে এসে জানালো, স্নেহলতা মজিদ মিয়াদের খেতে যেতে বলেছেন। মজিদ মিয়া হাসল, খাইয়া তো জামুই, আমার ঘেটিতে কয়টা মাথা আছে যে এই বাড়িতে আইসা ভাবির হাতের ব্যানর না খাইয়াই যাই। যা জুগাইল্লা, হাকিমেরে কই আয়, তেনার হুকুম অমান্য করার সাধ্য আমার নাই। বোঝা গেল এই বাড়িতে আরও অনেকবার এসেছে মজিদ মিয়া এবং যুগলকে খুব ভালো করেই চেনে। আরও টের পাওয়া গেল এই সংসারের সবার হৃদয়ের একেবারে মাঝখানটিতে তার আসন পাতা। হঠাৎ অবনীমোহনের কি মনে পড়ে গেল, আস্তে করে হেমনাথকে ডাকলেন, মামা বাবু। কি বলছ? কি একটা দাঙ্গার মীমাংসা করে দিতে গেছিলেন না আপনি? হ্যাঁ। সেটা কি মিটেছে? এই মজিদকে জিজ্ঞেস করে দেখো না মিটেছে কিনা। মজিদ মিয়া শুনছিল, জিজ্ঞেস করার আগেই বলে উঠল, নবু গাজীর লগে আমার 4 বছরের কাইজা এক কথায় মীমাংসা কইরা দিছেন ঠাকুর ভাই।
এমন মীমাংসা করছেন যে কোনো কালে আর কায়জা হইব না। অবনীমোহনের কৌতূহল শীর্ষবিন্দুতে পৌঁছেছিল। শুধলেন, কিরকম? আমার মাইয়ার লগে নবু গাজীর পোলার বিয়া ঠিক কইরা দিছেন ঠাউর ভাই। মাঘ মাসে ধান কাটার পর বিয়া হইব। নবু শালায় আমার মাইয়ার হইব। আপনিই কন না, তার লগে সর লইয়া মারামারি আর মানায় কি? ঠাউর ভাই এমন মীমাংসা কইরা দিলেন যে মুখ চিরটা কালের লইগা বন্ধ। না হইলে শালারে কি সারতাম, সরকি দিয়া এফোর ওফোর কইরা ফেলাইতাম। ভাবি বেয়াই সম্বন্ধে এ জাতীয় সদিচ্ছায় অবনীমোহনরা হেসে ফেললেন। মজিদ মিয়া আবার বলল, যা হোক, মাইয়ার বিয়ার সময় আপনাকে কিন্তু যাইতে হইব। আপনারা হইবেন মাইয়া পক্ষের কর্তা। নবুশালায় তো বরযাত্র আনবো কতগুলো চাউরা চাষা। শালারে দেখাইয়া দিমু আমার আপন জনেরা কি দরের মানুষ আর জ্ঞাতে গোষ্ঠী বা কেমন। কিন্তু কি, আপনার মেয়ের বিয়ে তো সেই মাঘ মাসে ধান কাটার পর। ততদিন আমরা এখানে থাকবো না। থাকবেন না? একটু নিরাশ হয়ে পড়ল মজিদ মিয়া। তারপর হাতের ভিতর মুশকিল আসানটা যেন পেয়ে গেছে এমন সুরেই বলল, হেইতে কি, কইলকাতায় একটা টেলি কইরা দিমু, সইলা আইবেন, আইতেই হইব। অবনীমোহন আগেই অভিভূত হয়ে পড়েছিলেন। মজিদ মিয়ার আন্তরিকতা তার প্রাণে তরঙ্গ তুলে গেল। বলল, আসবো আসবো, নিশ্চয়ই আসবো। আত্মীয় স্বজনের বাড়ি উৎসব লাগলে না আসে কি পারা যায়? কোল থেকে বিনুকে নামিয়ে অবনীমোহনের কাছে আরও নিবিড় হয়ে এলো মজিদ মিয়া। একরকম তাকে জড়িয়ে ধরে গভীর আবেগের সুরে বলল, এই একখানা কথার নাকান কথা কইছেন, আত্মীয় স্বজন। আবেগটা এই ঘরের অন্য সবাইকেও স্পর্শ করেছিল। সমস্বরে সকলেই সায় দিল, এটা একটা কথার মতন কথা বটে। কিছুক্ষণ নীরবতার পর মজিদ মিয়া আবার বলল, তবে আমার একখান স্বাদ আছে। অবনীমোহন জিজ্ঞাসু চোখে তাকালেন। মজিদ মিয়া আবার বললেন, চরের দুইখানি জমি লইয়া নবুগাজির লগে 4 বৎসর আমার কাইজা। আপনারও আইলেন আর আমার আজই কাইজাটা মিটা গেল। আমার স্বাদ আপনার লগে মিতা পাতাই। মানে আপনি বন্ধুত্ব করতে চাইছেন? হ। করুণ মিনতিপূর্ণ চোখে এমনভাবে মজিদ মিয়া তাকালো যাতে মনে হয় অবনীমোহনের বন্ধুত্ব না পেলে তার জীবন নিষ্ফল হয়ে যাবে। অবনীমোহনের একটা হ্যাঁ নার ওপর তার বাঁচা মরা নির্ভর করছে। প্রৌঢ় মানুষটির শিশুর মতন আচরণ, সরলতা, বন্ধুত্বের জন্য কাঙালপনা সব একাকার হয়ে অবনীমোহনকে মুগ্ধ করে ফেলেছে। বললেন, আপনি বন্ধু হতে চাইছেন, এ তো আমার পরম সৌভাগ্য। মিতা হইবেন তা হইলে কথা দিলেন? হ্যাঁ, হব। পাকা কথা কিন্তু। পাকা কথাই বই কি। এই লইগাই কিন্তু কেতুগঞ্জ থেকে একখানি পথ এই রাইতে আইসি। শুধুমাত্র তার বন্ধুত্বের আকাঙ্ক্ষায় একটা মানুষ এত রাতে এতটা পথ চলে এসেছে, যতবার ভাবলেন ততবারই অবাক হয়ে গেলেন অবনীমোহন। যাই হোক, তারপর শুরু হলো গল্প। সুধার সঙ্গে, সুনীতির সঙ্গে, সুরমার সঙ্গে কত কথা যে বলতে লাগলো মজিদ মিয়া। কথায় কথায় রাত ঘন হতে লাগল। একসময় ভেতর থেকে স্নেহলতা খবর পাঠালেন, রান্না শেষ। এই ঘরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। হাশেম আলী, মজিদ মিয়া এবং মাঝি দুজনের জন্য আসন পাতা হয়েছে। হেমনাথ বললেন, আমাকেও এখানে ওদের সঙ্গেই দিয়ে দাও, বড্ড খিদে পেয়ে গেছে। অবনীমোহন বিস্মিত ও চমৎকৃত। 1940-এ ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, হিন্দু, মুসলমান ইত্যাদি ইত্যাদি নানা ভাগে অগণিত ছোট ছোট স্পর্শকাতর কুঠুরিতে বসুন্ধরা যখন খণ্ড খণ্ড হয়ে আছে, তখন মজিদ মিয়া হাশেম আলীর গা ঘেঁষে খেতে বসা দুঃসাহস বই কি। হেমনাথ বললেন, অবনীমোহনও বসে যাও না, মিতাই তো হলে মজিদের, একসঙ্গে বসে বন্ধুত্বতা পাকা করে নাও। বেশ বেশ।
অতএব আরও 3খানা আসন এলো। হেমনাথ বসলেন, অবনীমোহন বসলেন, বিনুও বসল, মেয়েরা কেউ বসল না। খাওয়া দাওয়ার পর মাঝরাত্রিরে পুকুর পেরিয়ে ধান ক্ষেতের ওপর দিয়ে কেতুগঞ্জ চলে গেল মজিদ মিয়া। বিকেলবেলা ভবতোষ গাঢ় বিষাদের ছায়া নিয়ে এসেছিলেন। মেঘের পর রৌদ্র ঝলকের মতন মজিদ মিয়া এই বাড়িটাকে আবার আলোকিত করে গেলেন। ভোরবেলা, তখনও ভালো করে ঘুমটা ভাঙেনি। আধো তরল তন্দ্রার ভিতর আচ্ছন্ন হয়ে আছে বিনু। সেই সময় স্তব পাঠের মতন এক টানা সুরেলা আওয়াজ ভেসে এলো। কণ্ঠস্বর খুবই চেনা, কিন্তু কোথায় শুনেছে এই মুহূর্তে সে মনে করতে পারল না। সুরটা খুব ভালো লাগছে। আস্তে আস্তে চোখ মেলল সে। এখনো রোদ ওঠেনি। চারিদিক আবছা আবছা অন্ধকার আলতোভাবে সব কিছুকে ছুঁয়ে আছে। সময়টা দিনের কোন অংশ, ভোর না সন্ধে, ঠিক বুঝতে পারল না বিনু। পাশ ফিরতেই বড় একটা জানালা চোখে পড়ল। তার ভিতর দিয়ে উঠোন দেখতে পেল বিনু। উঠোন পেরিয়ে বাগান, বাগানের পর যা কিছু এই মুহূর্তে সব ঝাপসা, নিরবয়ব। উত্তর থেকে দক্ষিণ থেকে জোর বাতাস দিচ্ছে। উল্টোপাল্টা হাওয়ায় বাগানের বড় বড় ঝুপসি গাছগুলো বিজ্ঞের মতন মাথা নাড়াচ্ছে। আকাশে এ প্রান্তে সে প্রান্তে থোকা থোকা সাদা মেঘ রাজহাঁসের মতন ধীর মন্থর গতিতে ভেসে চলেছে। প্রথমটা বিনু বুঝেই উঠতে পারল না সে এখন কোথায়। কলকাতায় যে বাড়িতে তারা থাকতো তার পাশেই ছিল ঘিঞ্জি বস্তি। সেগুলোর মাথায় টালি আর খাপড়ার ছাউনি। সকালবেলা চোখ মেললেই বিনুরা দেখতে পেত বস্তিগুলো নিশ্চল ঢেউয়ের মতন দিকবিদিকে ছড়িয়ে আছে, আর কানে আসত কদর্য চিৎকার। ভোর হতে না হতেই কুৎসিত কলহ শুরু হয়ে যেত, আর তার মেয়াদ মাঝরাত পর্যন্ত। কিন্তু এখানে স্তব পাঠে সেই মনোরম সুরেলার শব্দটা এখনও কানে আসছে। বিনুর মনে হলো এসব সত্যি না। কেউ যেন ঘুম ঘোরে তাকে সুদূর মেঘময় আকাশের নিচে বাগান, গাছপালা, আবছা অন্ধকার আর স্তব উচ্চারণের গম্ভীর মধুর সুরের ভিতর ফেলে গেছে। চিরদিন মা বাবার কাছে শোবার অভ্যাস বিনু। হঠাৎ তার খেয়াল হলো বিছানায় মাও নেই, বাবাও নেই। ধর্মার করে সে উঠে বসল, আর বসতেই চোখে পড়ে গেল উঠোনের পূব দিকটা একেবারে খোলা। সেখানে যুক্ত করে দাঁড়িয়ে তন্ময় হয়ে স্তব পাঠ করছেন হেমনাথ। জবা কুসুম সংকাশন মাহাদ্যুতিম দিবাকরম ইত্যাদি ইত্যাদি 2-4টে শব্দ ছাড়া আর কিছুই বোঝা গেল না। হেমনাথকে দেখা মাত্রই বিদ্যুৎ চমকের মতো তার সব মনে পড়ে গেল। কাল তারা রাজদিয়া এসেছে। স্নেহলতা, শিবানী, যুগল, হিরণ, মজিদ মিয়া, পরপর অনেকগুলো মুখ ছবির মতন চোখের ওপর দিয়ে ভেসে গেল। আর মনে পড়ল ঝিনুককে। দুঃখী মেয়েটার জন্য এক মুহূর্ত তার মনটা ভারী হয়ে রইল। এক মুহূর্তই। নদীর জলে উড়ন্ত পাখির ছায়ার মতন ঝিনুকের মুখ মনে এসেই মিলিয়ে গেল। আরও একটা কথা মনে পড়ল বিনুর। কাল রাত্রিতে সে দাদুর কাছে শুয়েছিল। যাই হোক, এখন কি করবে ভেবে উঠতে পারল না। একবার ইচ্ছে হলো দাদুর কাছে যায়, পরক্ষণেই মনে হলো এই সময় তাকে বিরক্ত করা ঠিক হবে না। শরতের এই ভোরে হাওয়া বেশ ঠান্ডা, গায়ে কাঁটা দিচ্ছে। পায়ের দিকে পাট করা একটা পাতলা চাদর ছিল, সেটা তুলে এনে সর্বাঙ্গে জড়িয়ে বসে রইল বিনু। একটু পর স্তব পাঠ শেষ হলো। পূব দিকে আসন্ন সূর্যোদয়ের উদ্দেশ্যে প্রণাম করে ফিরে এলেন হেমনাথ। বিনুকে বসে থাকতে দেখে ভারী খুশি। উচ্ছ্বসিত সুরে বললেন, এই যে দাদাভাই, উঠে পড়েছ? বিনু মাথা নাড়ল। তুমি তো বেশ তাড়াতাড়ি ওঠো। এত ভোরে অবশ্য কোনোদিনই বিনু ওঠে না। যেহেতু তাড়াতাড়ি ওঠাটা রীতিমতো গৌরবের ব্যাপার, আর হেমনাথ যখন উচ্ছ্বসিত হয়ে উঠেছেন তখন এটা মেনে নেওয়াই ভালো। কাজেই বিনু এবারও মাথা নাড়ল। তারপর বলল, তুমি গানের মতন কি বলছিলে? সূর্য স্তব করছিলাম। বাহ, ভারী সুন্দর তো।
তুমি শিখবে? হ্যাঁ, শিখব। কাল থেকে এইরকম ভোরে ওঠো, দুজনে উঠোনের ওই কোণটায় গিয়ে দাঁড়াবো। তুমি আমার সঙ্গে সঙ্গে বলে যাবে, দেখবে 2 দিনেই শিখে ফেলেছ। আচ্ছা। আজকের মতো 1-8 দিন নয়, কাল থেকে আবার রোজ নিয়মিত ভোরবেলায় উঠতে হবে ভেবেই বিনু জিভে কামড় খেল। ঝোঁকের মাথায় রাজি হয়ে কি বিপদেই না পড়ে গেল সে। হেমনাথ এবার বললেন, যাও দাদা, মুখ টুক এবার একটু ধুয়ে নাও। চাদর গায়ে বেরিয়ে এলো বিনু। এর মধ্যেই আলো ফুটে গেছে। ধানক্ষেত আর বনানীর ওপারে দূর দিগন্তে সূর্যের ঝিকিমিকি টোপরটি আস্তে আস্তে দেখা দিতে শুরু করেছে। বাইরে এসে বিনু দেখতে পেল সবাই উঠে পড়েছে। সুধা, সুনীতি, অবনীমোহন, সুরমা, শিবানী, স্নেহলতা, সবাই। স্নেহলতা তো এর ভিতর স্নানই চুকিয়ে ফেলেছেন। তাড়াতাড়ি মুখ ধুয়ে আবার দাদুর কাছে ফিরে এলো বিনু। কাল স্টিমার ঘাট থেকে বাড়ি আসতে যা একটু সঙ্গ পেয়েছে বিনু, তারপর সারাটা দিন তো কেতুগঞ্জেই কাটিয়ে এলেন হেমনাথ। রাত্রিবেলা যখন ফিরলেন তখন মজিদ মিয়ারার সঙ্গে রয়েছে। খাওয়া দাওয়া গল্পগুজবের পর অবশ্য হেমনাথকে একেবারে একলা পাওয়া গিয়েছিল, কিন্তু তখন অনেক রাত আর বিনুর চোখও ঘুমে জড়িয়ে আসছিল। বিনুর খুব ইচ্ছা এই সকালবেলায় দাদুর সঙ্গে বসে বসে অনেকক্ষণ গল্প করে, কিন্তু সে সুযোগ মিলল না। তার আগেই রান্নাঘরে ডাক পড়ল। রান্নাঘরটা প্রকাণ্ড। রাধা বাড়া ছাড়াও অনায়াসে 15-20 জন লোক বসে খেতে পারে। সারি সারি পিঁড়ি পাতা ছিল। হেমনাথের সঙ্গে এই ঘরে এসে বিনু দেখতে পেল ইতিমধ্যেই অন্য সবাই এসে গেছে। তারা বসে পড়তে স্নেহলতার শিবানী খেতে দিতে শুরু করলেন। কাল রাত্রিরে প্রচুর মিষ্টি এনেছিল মজিদ মিয়ারা। সকালে স্টিমার ঘাটা থেকে হেমনাথ যে রসগোল্লার কলা এনেছিল তার অনেকটাই থেকে গেছে। তাছাড়া স্নেহলতা গাওয়া ঘিয়ের লুচি, তরকারি আর হালুয়া করেছিলেন। খেতে খেতে হেমনাথ বললেন, মজিদ মিয়াকে কাল কীরকম দেখলে অবনী? চমৎকার। এমন সরল ভালো মানুষ তো জীবনে আর কখনো দেখিনি আমি। শুধু আমাদের দেখবার জন্য রাত্রিরে কেউ এতখানি পথ আসতে পারে কি? নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাসও করতাম না। এইরকম এখানকার সব মানুষই প্রায় এইরকমই, সরল ভালো, কিন্তু খেপে গেলে রক্ষে নেই। অবনীমোহন হাসলেন। খানিক চুপ করে থেকে হেমনাথ অন্য প্রসঙ্গে চলে গেলেন। কাল সারা দিন কেতুগঞ্জেই আমার কেটে গেল। তোমাদের সঙ্গে বসে যে 2 কথা বলবো তা তো পারিনি। আজ আমি ফ্রি, একেবারে মুক্ত। চলো। তুমি মুক্ত তবেই হয়েছে। দেখো আবার কোন হাঙ্গামা এসে জোটে। যাই জুটুক, আমি আর কোনো দিকে তাকাচ্ছি না। আজকের দিনটা আমি আমার নাতি নাতনি, মেয়ে জামাই নিয়ে হই হই করে কাটাবো। ভালো তো, কাটাও। হেমনাথ এবার অবনীমোহনকে বললেন, কাল সমস্ত দিন তো ঘরেই বসেছিলে, খাওয়া দাওয়া হলে চলো একটু ঘুরে আসি। আমাদের রাজদিয়াটা তোমাদের দেখিয়ে আনি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হেমনাথ কিছু বলতে গিয়েও থেমে গেলেন। হঠাৎ তার কি মনে পড়ে গেছে, বেশ ব্যস্তভাবেই বললেন, এই হই হট্টগোলের ভিতর আমার তো খেয়ালই ছিল না। ঝিনুক কোথায়? ওর বাবা কাল ওকে নিয়ে গেছে। ভবতোষ ঢাকা থেকে তাহলে ফিরেছে? হ্যাঁ। আর বৌমাকে কি রেখেই এলো? হ্যাঁ। নিজেরা খাওয়া খাই করে মরছে, আর মাঝখান থেকে ঝিনুকটার জীবনটা নষ্ট হয়ে গেল। কেউ আর কিছু বলল না। বিচিত্র কষ্টদায়ক নীরবতার মধ্যে সকলের খাওয়া শেষ হলো। ঝিনুকের প্রসঙ্গ এলেই এই বাড়িতে ঘন হয়ে বিষাদের ছায়া নামে। খাওয়ার পর হেমনাথ বললেন, চলো অবনী, এবার একটু বেরিয়ে পড়া যাক। তোরা কে কে যাবি?
বিনু দাদা নিশ্চয়ই যাবে। সুধা দিদি, সুনীতি দিদি, যাবি তো? সুধা সুনীতি দুজনেই ঘাড় কাত করল, অর্থাৎ যাবে। রমুর গিয়ে দরকার নেই, অনেকখানি হাঁটতে হবে। দুর্বল শরীরে অত হাঁটাহাঁটি করলে খারাপ হবে। একটা কাজ করলে হতো, ভবতোষ কি ওই লালমোহনের ফিটনখানা আগে থেকে চেয়ে রাখলে পারতাম। তা কাল তো আর চাইবার সময় পেলাম না। যাকগে, পরে গাড়ি ঠিক করে রমুকে নয় ঘুরিয়ে আনব। একসময় হেমনাথরা বেরিয়ে পড়লেন। উঠোন বাগান পেরিয়ে শহরগামী সেই পথটায় আসতেই মনে হলো আশ্বিনের এই চমৎকার উজ্জ্বল সকালটা সামনের দিকে অবিরত হাতছানি দিয়ে যাচ্ছে। এই পথটা ছাড়া রাজদিয়ার আর কিছুই মাথা তুলে নেই, সব জলের তলায় হারিয়ে গেছে। দুধারে কালকের সেই পরিচিত দৃশ্য, মাছরাঙা বাঁশের সাঁকো, নিস্তরঙ্গ জল, মাঝে মাঝে ছাড়া ছাড়া বিচ্ছিন্ন দ্বীপের মতন বাড়িঘর, গলানো গিনির মতন রোদ। কথা বলতে বলতে সেই কাঠের পুলটাও পেরিয়ে এলো সবাই। পথ নির্জন নয়, লোক চলাচলে বেশ সরগরমই বলা যায়। যার সঙ্গেই দেখা হচ্ছে ডেকে ডেকে হেমনাথের সঙ্গে কথা বলছে। বিনুরা যে এসেছে সেই খবর রাজদিয়ার আর কারোর পেতে বোধহয় বাকি নেই। বিনুরা কতদিন থাকবে, এতকাল কেন আসেনি, ইত্যাদি ইত্যাদি হাজারো প্রশ্ন করছে তারা। হেমনাথ উত্তর দিচ্ছেন, অবনীমোহনের সঙ্গে আলাপ টালাপও করিয়ে দিচ্ছেন। নানা মানুষের কৌতূহল মেটাতে মেটাতে, নানা প্রশ্নের উত্তর দিতে দিতে এবং নিজেদের মধ্যে কথা বলতে বলতে সবাইকে নিয়ে হেমনাথ যখন স্টিমার ঘাটের কাছাকাছি পৌঁছলেন, পূব আকাশের ঢাল বেয়ে সূর্যটা অনেকখানি ওপরে উঠে এসেছে। হোগলা ছাওয়ায় সেই মিষ্টির দোকানগুলো থেকে ডাকাডাকি শুরু হয়ে গেল। আসেন বড়কর্তা, আসেন আসেন, ভালো মিঠাই আছে, মাইয়া জামাই নাতি নাতনিগো লাইগা লিওইয়া যান। মৃদু হেসে হেমনাথ জানালেন আজ আর মিষ্টির দরকার নেই। একটা ব্যাপার বিনু লক্ষ্য করেছে, বাড়ি থেকে স্টিমার ঘাট আসতে যত লোকের সঙ্গে দেখা হয়েছে সবাই কিন্তু হেমনাথকে বড় কর্তা বলেছে। অবনীমোহন হাসতে হাসতে বললেন, আমরা এসেছি এই কথা দেখছি সবাই জেনে গেছে, দোকানদারদের কাছেও খবরটা পৌঁছে গেছে। হ্যাঁ, এখানকার মানুষ আমাকে খুব ভালোবাসে, স্নেহ করে। আমার সংসারের খুঁটিনাটি সমস্ত খবর ওদের জানা। হেমনাথের বাড়ি থেকে স্টিমার ঘাট পর্যন্ত রাস্তাটা চেনা, পথটা ওখানেই শেষ না। স্টিমার ঘাট ছুঁয়ে সেটা অর্ধবৃত্তাকার আকারে বাঁক নিয়ে দক্ষিণে নিরুদ্দেশ হয়েছে। হেমনাথ বিনুদের নিয়ে সেদিকে চললেন। ঘাড় ফিরিয়ে বিনু একবার দেখে নিল কালকে সেই স্টিমারটা নেই। জেটির বাঁধন ছিঁড়ে কখন কোথায় পাড়ি জমিয়েছে কে জানে। খুব সম্ভব কলকাতায় চলে গেছে। তবে কালকে সেই শঙ্খ চিলগুলো চোখে পড়ল, আকাশময় তারা চক্কর দিয়ে চলেছে। স্টিমার ঘাটের পর নৌকো ঘাটটা কালই চোখে পড়েছিল। তারপর একটা বরফ কল আর সারি সারি মাছের আড়ত। হেমনাথ জানালেন এখান থেকে কাঠের পেটিতে পরল পরল বরফের ভেতর শুয়ে রোজ শত শত মন মাছ কলকাতায় চালান যায়। আড়তগুলোর ঠিক তলাতেই নদী। বিনুরা দেখতে পেল অসংখ্য জেলে নৌকো আসছেই আসছেই। এখানকার বাতাস আষ্টে ভারী আর নিশ্চল হয়ে আছে। আড়তগুলোর দিকে মুখ ফিরিয়ে হেমনাথ চেঁচিয়ে বললেন, কে তাজা ইলিশ আছে? আছে বড়কর্তা, আছে। দর কি? দরের লইগা আটকাইব না, কয়টা লাগবো কন? দাম না বললে নেবই না। সব থেকে সেরাটা টাকায় 6টা। 3টে রাখিস, যাবার সময় নিয়ে যাব। আচ্ছা বড়কর্তা। কাল রসগোল্লার দাম শুনে অবাক হয়েছিলেন অবনীমোহন, আজও হলেন মাছের দর শুনে। তার বিস্ময় মাখানো মুখের দিকে তাকিয়ে হেমনাথ বললেন, এ হলো জলের দেশ, মাছ এখানে সস্তা তো হবেই। কলকাতায় চালান না গেলে টাকায় 100টা করে ইলিশ বিক্রি হতো।
আড়ত পেরিয়ে আসতেই চোখ জুড়িয়ে গেল। হেমনাথের বাড়ির দিকে রাস্তাটা খানিক খেয়ায় ঢাকা, বাকিটা কৌলিন্য হারিয়ে সোজা মাটিতে নেমে গেছে। এই দিকটা কিন্তু লাল সুরকিতে ছাওয়া, তার একদিকে নদী আর একধারে সারিবদ্ধ ঝাউ গাছ। রাস্তাটা চলেছে তো চলেইছে। সুধা বলল, কি চমৎকার জায়গা, আমরা কিন্তু এখানে রোজ বিকালে বেড়াতে আসবো দাদু। বেশ তো। ঝাউ গাছ যেদিকে সেদিকটাও মনোরম। বর্ষার জলে প্রায় সবটাই ডুবে আছে, তবু তারই ফাঁকে ফাঁকে অনেকগুলো পাকা বাড়ি চোখে পড়ল। শুধু তাই নয়, এসডিওর বাংলো, দেওয়ানি আর ফৌজদারি আদালত, আরএসএন কোম্পানির অফিস, রেজিস্ট্রেশন অফিস, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিস, মেয়েদের একটা হাই স্কুল, ছেলেদের দুটো, এমনকি ডিগ্রি কলেজও রাজদিয়ার এই প্রান্তে ছড়িয়ে আছে। ওদিকের তুলনায় এদিকটা অনেক বেশি উজ্জ্বল, জমজমাট। জীবনের চেহারা এখানে অনেকখানি নিবিড়, ঘনবদ্ধ। ওদিকটার মতো এখানেও হেমনাথ বড় কর্তা। কারোর সঙ্গে দেখা হলেই বিনুদের সম্বন্ধে সেই একই প্রশ্ন, আর হেমনাথের সেই একই উত্তর। সকলের কৌতূহল মেটাতে মেটাতে তারা এগিয়ে চলেছেন। অবনীমোহন বললেন, ওধারের তুলনায় এধারে লোকজন বোধহয় একটু বেশি। হ্যাঁ, তা একটু বেশি, তবে এখন যতটা দেখছো এতটা কিন্তু বছরের অন্য সময় থাকে না। দু চোখে প্রশ্ন নিয়ে তাকালেন অবনীমোহন। হেমনাথ এবার বুঝিয়ে বললেন, সমস্ত বছর রাজদিয়ায় বেশিরভাগ বাড়ি প্রায় ফাঁকাই পড়ে থাকে। দু চারটে বুড়ো বুড়ি আর জীবন থেকে বাতিল কিছু অথর্ব মানুষের মুখ তখন দেখা যায়। কেননা বাড়ির সক্ষম সাবালক ছেলেরা সেই সময় এখানে থাকে না। চাকরি বাকরি বা অন্য কোনো জীবিকার টানে তাদের কেউ তখন আসামে, কেউ ঢাকায়, কেউ হিল্লি দিল্লিতে থাকে। তবে সবচাইতে বেশি যেখানে থাকে তার নাম কলকাতা। ছেলেরা বিদেশে চাকরি করবে, মেস কি হোটেলের ঝাল মশলাওয়ালা অখাদ্য খেয়ে অকালে পাকস্থলীটির সত্ত্ব আমাশা কি অম্লশূলের হাতে তুলে দেবে, তা তো আর হয় না। কাজেই বাপ মা ছেলের বিয়ে দিয়ে বৌমাটিকে সঙ্গে পাঠিয়ে দেন। ঘরের রান্না খেয়ে পেটটা অন্তত বাঁচুক, নাতি নাতনি হলে তাদের কাছেই থাকে। বাপ মা অবশ্য ছেলেদের কাজের জায়গায় গিয়ে থাকতে পারেন, কিন্তু তারা গেলে দেশের বাড়ি ঘর, জমি জমা, বাগান পুকুর কে দেখবে? যক্ষের মতন পূর্বপুরুষের সম্পত্তি আগলে থাকবে কে? সারা বছর রাজদিয়ায় ঢিমে তালে সুর লেগে থাকে। জীবন তখন মন্থর, ঘুমন্ত, নিষ্প্রভ। তীরে স্রোতের মতন তাতে বেগ হয়তো থাকে, কিন্তু টের পাওয়া যায় না। তারপর আশ্বিন মাসটি যেই পড়ল, আকাশে বাতাসে ছুটির সানাইও বাজল। নদীর ধারে কাশফুলের বন ফুলে ফুলে ছেয়ে গেল, আর রোদের রংটি হয়ে গেল গলানো সোনার মতন। সেই সময় রাজদিয়ার গায়ে সোনার কাঠির ছোঁয়া লেগে যায়। জলোচ্ছ্বাসের প্রবল ঢলের মতন দূর দূরান্ত থেকে দুর্বার আকর্ষণে ছেলেরা ফিরে আসে। পূর্ব বাংলার এই তুচ্ছ নগণ্য শহরটা সারা বছর প্রবাসী সন্তানগুলোর জন্য যেন উন্মুখ হয়ে থাকে। তাদের ফিরে পেয়ে খুশি আর ধরে না। রাজদিয়া জুড়ে তখন প্রমত্ত উৎসব শুরু হয়ে যায়। তারপর পুজো যে শেষ হলো, ছুটির মেয়াদ ফুরল। ধীরে ধীরে রাজদিয়াকে অপার শূন্যতার ভেতর ছুঁড়ে দিয়ে একে একে সবাই গিয়ে স্টিমারে ওঠে। ওরা যেন মানস সরোবরের বুনো হাঁস, শরতে আসে, শরৎ ফুরলেই নিরুদ্দেশ। রাজদিয়ার মোটামুটি একটা রূপরেখা পাওয়া গেল। হেমনাথ আরও কি বলতে যাচ্ছিলেন, বিনু আস্তে করে ডাকল, দাদু। কি বলছো দাদা ভাই? ঝিনুকদের বাড়িটা কোথায়? ওই তো খানিক দূরে, ওই দিকে। বিনু চুপ করে রইল। হেমনাথ আবার বললেন, ভালো কথা মনে করিয়ে দিয়েছ দাদা ভাই। তা কাছাকাছি যখন এসেই পড়েছি, চলো ওদের একটু খোঁজ নিয়ে আসি। বিনুর খুব ইচ্ছা হচ্ছিল ঝিনুকদের বাড়ি যায়। ঝিনুক মাছের ভাগ নিয়ে, রসগোল্লার ভাগ নিয়ে, দাদু দিদার আদরের ভাগ নিয়ে তার সঙ্গে হিংসা করেছিল, সে কথা আর মনে রাখেনি বিনু। তার যা মনে পড়ছিল সেটা হলো ঝিনুকের দুঃখ। কিন্তু শেষ পর্যন্ত ঝিনুকদের বাড়ি যাওয়া হলো না। কয়েক পা যাবার পরই
হঠাৎ কে যেন চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো, হেমদাদা, হেমদাদা। হেমনাথ থমকে দাঁড়িয়ে পড়লেন। দেখা দেখি বিনুরাও থামল। একটু দূরে ঝাউ পাতার ফাঁকে হলুদ রঙের দোতলা বাড়ি, সামনের দিকে চমৎকার ফুলের বাগান, বাঁশের বেড়া দিয়ে বাগানখানি ঘেরা। যাতায়াতের জন্য কাঠের ছোট একটি গেট রয়েছে। গেটের কাছে হেমনাথের সমবয়সী কি 2-4 বছরের ছোট একটি বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। হেমনাথের সঙ্গে চোখাচোখি হতেই তিনি হাতছানি দিলেন। পায়ে পায়ে এগিয়ে গেলেন হেমনাথ। বিনুও সঙ্গে সঙ্গে গেল। অবনীমোহনরা অবশ্য দাঁড়িয়েই রইলেন। কাছে আসতেই উচ্ছ্বসিত খুশি গলায় বৃদ্ধ বললেন, শিশিররা এসেছে। বৃদ্ধের উচ্ছ্বাস এবং আনন্দ হেমনাথের স্বরেও যেন উছলে পড়ল। বললেন, তাই নাকি? কবে? পরশুর স্টিমারে। কেমন আছে সব? ভালো। এটিকে হেমদাদা? নাতি। নাতি? হ্যাঁ, আমার ভাগ্নির ছেলে। ওই যে জামাই আর 2 নাতনি। ওদের ডাকো হেমদাদা। তুমি ডাকবে কেন? আমি ডেকে আনছি। না না, এখন থাক রামকেশব। বৃদ্ধের নাম তাহলে রামকেশব। তিনি বললেন, তাই কখনো হয়? নাতি নাতনি জামাই নিয়ে ঘরের দরজা পর্যন্ত আসবে আর ভিতরে ঢুকবে না? প্রাণ থাকতে আমি তা হতে দেব না। রামকেশব ছুটে গিয়ে অবনীমোহনদের সঙ্গে করে নিয়ে এলেন। তারপর সাদরে সবাইকে ডেকে ভিতরে নিয়ে গেলেন। কই গো, কোথায় গেলে সব? শিশির, বৌমা, দেখো দেখো কাদের নিয়ে এসেছি। একজন সধবা প্রৌঢ়া, কপালে টকটকে সিঁদুরের টিপ, পিঠময় কাঁচা পাকা চুলের স্তূপ, পরনে খয়েরি পাড় শাড়ি, স্নেহলতার সমবয়সী হবেন। ডান পাশের একখানা ঘর থেকে বেরিয়ে রামকেশবের সঙ্গে নতুন মানুষ দেখে খানিক অবাক হয়ে তাকিয়ে রইলেন। রামকেশব বললেন, হেমদাদার ভাগ্নি জামাই আর নাতি নাতনি। তাড়াতাড়ি কপাল পর্যন্ত ঘোমটা টেনে সস্নেহে মৃদুস্বরে ডাকলেন, এসো এসো দাদা দিদিরা, এসো। শিশির, বৌমা, কোথায় গেল সব? দক্ষিণের ঘরে আছে ওরা। আমরা বরং ওই দক্ষিণের ঘরেই যাই। তুমি এদের জন্য। তোমাকে আর বলতে হবে না, যাও তোমরা। বেশ। রামকেশবের সঙ্গে দক্ষিণের ঘরে এসে দেখা গেল একটি 27-28 বছরের সুপুরুষ তরুণকে ঘিরে আসর বসেছে। লোকজন বেশি না, আধপ্রৌঢ় একজন ভদ্রলোক, বছর 10-এর একটি মেয়ে, 17-18 বছরের একটি তরুণী আর 35-36 বছরের মহিলা, সব মিলিয়ে 5 জন। মহিলা, তরুণী এবং ছোট মেয়েটি এমন সাজগোজ আর প্রসাধন করে বসে আছে যা চোখে বেঁধে। তাদের জামা কাপড় থেকে সেন্টের গন্ধ চারিদিকে ভেসে বেড়াচ্ছে। তরুণটি হাত পা নেড়ে রোমাঞ্চকর কিছু বলছে আর মুগ্ধ বিস্ময়ে সবাই শুনছে। রামকেশবরা ঘরে ঢুকতেই সেই গল্প থেমে গেল। আধা প্রৌঢ় সেই ভদ্রলোকটি তাড়াতাড়ি উঠে এসে হেমনাথকে প্রণাম করলেন। হেমনাথ বললেন, কেমন আছিস শিশির? ভালো আছি। আপনি ভালো তো? জ্যাঠাইমা কেমন আছেন? আমরা গাঁইয়া মানুষ, কখনো খারাপ থাকি না। তোমরা শহরের লোক, পিপল অফ দ্য মেট্রোপলিস। তোমাদের আজ পেট ভুট ভাট, কাল কান কটকট, পরশু বুক ধরফর। আমাদেরও সব বালাই নেই। সে যাক, এই রামকেশবের কাছে শুনলাম তোরা নাকি পরশু এসছিস। কাল সারাটা দিন গেছে, মাঝখানে একবার আমাদের ওখানে যেতে পারো নি? আজকে যাব ভেবেছিলাম। শিশিরের পর সেই মহিলাটি এসে প্রণাম করলেন। হেমনাথ বললেন, বেঁচে থাকো স্মৃতিরেখা, বেঁচে থাকো। বলতে নেই, তোমার স্বাস্থ্য কিন্তু গেলবারের চাইতে অনেক ভালো হয়েছে। শিশিরটা তো চিরকালের খ্যাপা বাউল, সংসারের দিকে তোর কোনো খেয়াল নেই। যাক, তোমার দিকেও এবার নজর দিয়েছে দেখছি। জানা গেল মহিলার নাম স্মৃতিরেখা এবং তিনি শিশিরের স্ত্রী। স্মৃতিরেখার পর সেই ছোট মেয়েটা আর 17-18 বছরের তরুণটি এসে প্রণাম করল। দুজনকে পায়ের কাছ থেকে তুলে হেমনাথ বললেন,
কি আমার রুমা দিদি আর ঝুমা দিদি, তাই না? রুমা এবং ঝুমা দুজনেই মাথা নাড়ল। বোঝাই যাচ্ছে এবারে সবাইকেই হেমনাথ চেনেন। বললেন, তোমরা দুজন, এই যে, আর এরা দুজন। সুধা আর সুনীতিকে দেখিয়ে বললেন, এত বেগম নিয়ে কি যে কবি, ভাবছি বাদশাদের মতন একটা হারেম খুলব। সবাই মুখ টিপে হাসতে লাগল। আবার কি একটা বলতে যাচ্ছিলেন হেমনাথ, হঠাৎ তার নজর গিয়ে পড়ল সেই যুবকটির ওপর। বললেন, একে তো ঠিক চিনতে পারলাম না রামকেশব। ও আনন্দ, শিশিরের শালা, কলকাতাতে থাকে, এবছর ল পাশ করেছে। চাকরি বাকরি বা প্র্যাকটিস এখনো কিছু শুরু করেনি, হাতে প্রচুর সময়, তাই বৌমার সঙ্গে পুজোয় বেড়াতে এসেছে। খুব ভালো, খুব ভালো। এই সময় আনন্দ উঠে এসে হেমনাথকে প্রণাম করল। রামকেশব আনন্দের উদ্দেশ্যে বললেন, ইনি শ্রী হেমনাথ মিত্র, গোটা রাজদিয়ার অভিভাবক বলতে পারো। রামকেশব এবার হেমনাথকে বললেন, জানো হেমদাদা, আমাদের আনন্দ খুব শিকারের শখ, অনেক বাঘটাক মেরেছে। তাই নাকি? বিনু এর আগে শিকারি দেখেনি। চোখ বড় বড় করে আনন্দর দিকে তাকালো। লক্ষ্য করল সুনীতিও অবাক বিস্ময়ে আনন্দকে দেখছে। সুধা ওই দিকটায় অবনীমোহনের আড়ালে বসেছিল, সে আনন্দকে দেখেছে কিনা বুঝতে পারা গেল না। হেমনাথ এবার অবনীমোহনদের পরিচয় করিয়ে দিলেন। আলাপ পরিচয় হলে বললেন, অনেক বেলা হলো, এবার আমরা উঠি। তাই আবার হয় নাকি কখনো? জামাই নিয়ে প্রথম দিন এলে একটু মিষ্টি মুখ না করিয়ে ছাড়তে পারি? শিশিরের মা তাহলে আমার একেবারে গর্দান নিয়ে নেবে। তবে আর কি করা, বসেই যাই। একটু নীরবতা। তারপর স্মৃতিরেখার চোখে চোখ রেখে হেমনাথ বললেন, আমরা এসে তোমাদের জমাটি আসরটা নষ্টই করে দিলাম। ও মা, সে কি কথা? আনন্দ হাত পা নেড়ে কি যেন বলছিল, আর তোমরা তো খুব মন দিয়ে শুনছিলে। আমরা আসতেই বেচারি থেমে গেল। তা কি বলছিল আনন্দ? মামা সেবার সুন্দরবনে বাঘ মারতে গিয়েছিল, তার গল্প করছিল। 17-18 বছরের সেই তরুণীটি, যার নাম রুমা, সে বলল। আপত্তি না থাকে তো আর একবার বলতে পারো, আমরাও একটু শুনি। না না, আপত্তি কিসের? আপনাদের কি ভালো লাগবে? হ্যাঁ হ্যাঁ, লাগবে, নিশ্চয়ই লাগবে। আমাদের খুব বেরসিক ভাবছ নাকি কি? তা বাঘ শিকারের রোমাঞ্চকর গল্প আরম্ভ হলো। বিনু চোখ বড় করে তাকিয়ে রইল। মাঝে মাঝে লক্ষ্য করতে লাগলেও সুনীতিও অপার বিস্ময় নিয়ে আগের মতন তাকিয়ে আছে। গল্প শুনতে শুনতে হঠাৎ বিনুর মনে হলো কে যেন ফিসফিস করে ডাকছে, এই এই। বিনু চোখ ফিরিয়ে দেখতে পেল সেই ছোট মেয়েটা, যার নাম ঝুমা। গায়ের রংখানি কালো, নাক মুখ চোখ সেই ক্ষতিটুকু 16 আনার জায়গায় 18 আনা পূরণ করে দিয়েছে। এমন নিখুঁত ধারালো গড়ন কদাচিৎ দেখা যায়। গায়ের হলুদ রঙের ফ্রকটা, মাথার গোলাপি রিবনটা কিংবা চোখে কাজলের টানটা ভারী চমৎকার মানিয়েছে। বিনুর ধ্যান জ্ঞান এখন বাঘ শিকারের দিকে। অন্যমনস্কের মতন বলল, কি বলছো? তুমি লুডো খেলতে পারো? পারি। ক্যারাম? এয়ার গান চালিয়ে পাখি মারতে পারো? না। তুমি পারো না? আমি কিন্তু পারি। যার মামা বাঘ মারতে পারে সে পাখি মারবে, তাতে আশ্চর্য হবার কিছু নেই। থতিয়ে যাওয়া ভাবটা মুহূর্তে কাটিয়ে নিয়ে বিনু বলল, চেষ্টা করলে আমিও পারবো। তা তো জানি। এমনভাবে ঝুমা বলল যেন বিনুর কোনো কথা জানতে তার আর বাকি নেই। এইমাত্র যে তার সঙ্গে পরিচয় হয়েছে সে কথা কে বলবে? বিনু এবার কিছু বলল না। ঝুমা আবার বলল, আমার একটা ক্যামেরা আছে জানো, খুব ভালো ছবি ওঠে।
বিনুর কেন জানি এবার মনে হলো ঝুমাকে আর অবহেলা করা যায় না। আধখানা মন বাক্সিকারের দিকে রেখে বাকি আধখানা মন দিয়ে ঝুমার কথা সে শুনছিল। এবার পুরোপুরি মনোযোগটা এদিকেই সঁপে দিতে হলো। আমার সঙ্গে যাবে? কোথায়? ওই ঘরে। সেখানে কি আছে? লুডো, ক্যারাম, এয়ার গান, ক্যামেরা সব আছে। বাঘ শিকারের কাহিনী যতই চমকপ্রদ হোক না কেন, বিনুকে ধরে রাখা তার পক্ষে আর সম্ভব হলো না। ঝুমার সঙ্গে সে পাশের ঘরেই চলে যেত, কিন্তু বাধা পড়ল। সেই বর্ষীয়সী সধবা মহিলাটি খাবারের থালা সাজিয়ে ঘরে ঢুকলেন। অগত্যা রসগোল্লা সন্দেশেই মনোনিবেশ করতে হলো। খাওয়া হলে হেমনাথরা উঠে পড়লেন। ঝুমা ফিসফিসিয়ে বলল, ক্যারাম ট্যারাম খেলা হলো না, আমার এয়ার গান আর ক্যামেরাটা তোমায় দেখাতে পারলাম না। তুমি কিন্তু আর একদিন আসবে। আচ্ছা। রামকেশবরা হেমনাথকে বলল, আবার ওদের একদিন নিয়ে এসো হেমদাদা, ভাগ্নিকেও এনো। আচ্ছা, তোরাও যা, সবাইকে নিয়ে যাবি কিন্তু। আবার রাস্তা। হেমনাথ এবং অবনীমোহন আগে আগে হাঁটছিলেন। সুধা, সুনীতি আর বিনু একটু দূরে পড়ে গিয়েছিল। চলতে চলতে সুনীতি বলল, আনন্দবাবু চমৎকার গল্প বলতে পারেন। সুধা বলল, আমার মনে হচ্ছিল সত্যি সত্যি সুন্দরবনে গিয়ে বাঘ দেখছি। তাই নাকি? কেন, তোর মনে হয়নি? আমি তো গল্প শুনছিলাম না, তোর দিকে তাকিয়েছিলাম। আমার দিকে তাকিয়েছিলি? হ্যাঁ, তুই কি করছিলি জানিস দিদি? কি করছিলাম আমি? একেবারে মুগ্ধ হয়ে। এই, তোকে আর ইয়ার্কি দিতে হবে না, ফাজিল মেয়ে। হঠাৎই কে যেন ডেকে উঠল, বড়কর্তা, বড়কর্তা। বড়কর্তা নিশ্চয়ই হেমনাথ। সবাই চকিত হয়ে উঠল। অবনীমোহনের সঙ্গে কথা বলতে বলতে আগে আগেই হাঁটছিলেন হেমনাথ। ডাকটা কানে আসতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর এদিক সেদিক তাকাতেই তার চোখে পড়ে গেল। বিনুরাও দেখতে পেল, সামনের দিক থেকে একটা লোক লম্বা লম্বা পা ফেলে ব্যস্তভাবে এগিয়ে আসছে। কাছাকাছি আসতে টের পাওয়া গেল তার বয়স অনেকদিন আগেই 50 পেরিয়েছে, এখন 60 ছুঁই। বেশিরভাগ চুলের উপর তার। অবশ্য কাঁচা চুলেরা একেবারে দখল ছাড়েনি। এখানে ওখানে ছড়িয়ে থেকে যতখানি পেরেছে যৌবনের পতাকা তুলে রাখতে চেষ্টা করেছে। মুখখানা পরিষ্কার কামানো, পরনে বাড়িতে কাঁচা হাফ হাতা পাঞ্জাবি, ঝুল প্রায় হাঁটু পর্যন্ত। তুলনায় ধুতিটা অস্বাভাবিক খাটো, খালি পা, গলায় 3 লহর তুলসীর মালা। এতখানি বয়স হয়েছে কিন্তু শরীর মেদশূন্য, স্বাস্থ্যের ভিত বেশ মজবুত। মাঝারি মাপের শক্ত সবল এই মানুষটিকে ঘিরে কোথায় যেন খানিকটা দৃঢ়তা ফুটে আছে। হেমনাথ বললেন, আরে অধর যে, কেমন আছো? ভালোই। আপনার শরীর গতিক? ওই একরকম চলছে। তারপর এই দুপুরবেলা সেজে গুজে গিয়েছিলে কোথায়? বিনুর হাসি পেল। পড়েছে তো একটা বেঢপ পাঞ্জাবি আর খাটো ধুতি, তাতে আবার পায়ে জুতো নেই, একে নাকি সাজা বলে। অধর বলল, আপনার বাড়ি তো গেছিলাম, গিয়া শুনলাম আমাকে এইদিকে আইসেন। বউঠাইরেন বইতে কইছিল, তা আমি আর বসি নাই। দৌড়াইতে দৌড়াইতে ফিরে আইসি, যদি আপনার এইখানে ধরতে পারি। তা তো পারছি। আমাদের বাড়ি গিয়েছিলে কেন? বড় দরকার বড়কর্তা। ইয়ারা এগো তো আগে দেখি নাই। হেমনাথ আলাপ করিয়ে দিলেন। অধরের পরিচয়টাও এবার পাওয়া গেল। পুরো নাম অধর সাহা। রাজদিয়া থেকে কয়েক মাইল উজানে কমলাঘাটের মস্তগঞ্জ। অধর সেখানে বড় পাইকারি ব্যবসাদার। অনেকগুলো ধান চালের আড়ত আছে তার। টাকা পয়সা যে কত তার লেখাজোখা নেই। পরিচয় টরিচয় হলো বটে, বিনুদের সম্বন্ধে কিন্তু তেমন আগ্রহ নেই অধরের। সে হেমনাথকে বলতে লাগলো, এইদিকে যখন আইসাই পড়ছেন আর দেখাটাও হইয়া গেছে, তখন আমাদের বাড়িতে এবার পায়ে ধুলা দিতে হইব।
আজ আর তোমাদের ওখানে যেতে বলো না অধর। তা তাকিয়ে দেখো কত বেলা হয়েছে। রামকেশবটা রাস্তা থেকে ওর বাড়ি ধরে নিয়ে গিয়েছিল, বড় দেরি করিয়ে দিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে আমাদের এখন বেলা হেলে যাবে। রামকেশবের বাড়ি যাইতে পারেন আর আমার বাড়ি আইতে পারবেন না, তা কিছুতেই হইব না। আসেন। পরে একদিন আসবো ক্ষণ, এখন তোমার ওখানে গেলে আরও দেরি হয়ে যাবে। এই ছেলে মেয়েগুলোর এখনো স্নান খাওয়া হয়নি। আরে বড় কর্তা, 2 দণ্ডও না, তার আগেই আপনারে সাইরা দিব। একটু একটু কষ্ট কইরা একবার খালি আয়েন, বড় দরকার আছে। তোমার দরকারের কথাটা তা এখানেই বলে ফেলো না বাপু। এইখানে কইলে হইব না, বাড়িতে নিয়া কয়টা জিনিস আপনার দেখাইমু। তা ছাড়বে যখন না, তখন আর কি করা, চলো। অধরের জেদ আর মিনতির কাছে নিজেকে সঁপে দিলেন হেমনাথ। এই সময় অবনীমোহন বলে উঠলেন, মামাবাবু, আপনি বরং ঘুরে আসুন, আমরা এই রাস্তাতেই দাঁড়াচ্ছি। না না, রাস্তায় কি দাঁড়িয়ে থাকবে তোমরা, এসো এসো। হ আসেন আপনারা। বিনুরা যেদিক থেকে এসেছিল আবার সেদিকে খানিকটা পিছিয়ে যেতে হলো। তারপর রাস্তা থেকে ডান ধারে 2 পা গিয়ে সরু খালের ওপর বাঁশের সাঁকো পেরিয়ে অধরের পিছু পিছু যেখানে এসে তারা পৌঁছল সেটা ফুল ফলের বাগান। আশ্বিনের এই দুপুরবেলায় গাছগাছালির ঘন ছায়া এখানে নিবিড় হয়ে আছে। ছায়াছন্ন বাগানটার পর টিনের চমৎকার একখানা 3 তলা বাড়ি। কলকাতায় 7 তলা 8 তলা কত বাড়ি দেখেছে বিনু। তাদের ছাদগুলো যেন আকাশের মেঘেদের ছুঁয়ে আছে, কিন্তু টিনের তেতলা এই প্রথম দেখল। অবাক চোখে চারিদিকে তাকাতে লাগলো সে। অধর সাহার বাড়িটার মাথায় প্যাগোডার মতন নকশা করা টিনের চাল, তার দুধারে 2টো টিনের ময়ূর পেখম মেলে আছে। দেওয়ালগুলো অবশ্য কাঠের। বাড়ির ভিতরটা ঢুকে অধর বলল, চলেন দোতলায় যাই। আবার টঙে ওঠাবে? উপরে না গেলে তো জিনিসগুলান দেখাইতে পারুম না। কাঠের সিঁড়ি বেয়ে আগে আগে ওপরে উঠতে লাগলো অধর। হেমনাথরা তাকে অনুসরণ করতে লাগলেন। একটা ব্যাপার বেনু লক্ষ্য করল, বাড়িটা আশ্চর্য রকমের নির্জন আর স্তব্ধ। অধর সাহা ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। শিশু, বৃদ্ধ, যুবক বা যুবতীর কণ্ঠস্বর কোনো দিক থেকে ভেসে আসছে না। রূপকথার যক্ষপুরীর মতন এখানে জীবনের কোনো অস্তিত্ব বুঝি নেই। খানিক আগে বিনুরা রামকেশবের বাড়িতে ছিল। অনেক মানুষ, অজস্র হইচই আর ফেনায়িত কোলাহল, সব মিলিয়ে যেন একটা সজীব রঙিন মেলার ভিতর অনেকখানি সময় কাটিয়ে এসেছে। তুলনায় এই বাড়ির নির্জনতা, স্তব্ধতা চোখ কানে বিঁধতে লাগল। একটু পর অধরের পিছু পিছু মস্ত একখানা ঘরের মধ্যে চলে এলো বিনুরা। ঘরটার একধারে চেলা কাঠের পাহাড়, খুব সম্ভব 2-3টে বড় বড় গাছ কেটে ওভাবে রাখা হয়েছে। আর এক পাশে সারি সারি সাজানো অনেকগুলো পিতলের নতুন কলসি, কাঁসার থালা, বাটি, গেলাস আর নতুন নতুন খাট, তাছাড়া আরও অসংখ্য জিনিস। এক পলকে সব দেখে নিয়ে জিজ্ঞাসু চোখে অধরের দিকে তাকালেন হেমনাথ। আপনার লগে পরামর্শ না কইরাই এইসব কিনাকাটা করছি বড় কর্তা। দেখেন জিনিসগুলান একেবারে বাসা বাসা পছন্দসই। কোন শালায় কইতে পারবো না অধর শাহ দানে খারাপ জিনিস দিছে। কিন্তু ব্যাপারটা কি বুঝতে পারেন নাই? না। দান সাগর শ্রাদ্ধ করুম। শ্রাদ্ধ? হ। কার? কার আবার? আমার। নিজের বুকে একটা আঙুল রেখে অধর সাহা বলল। আর হেমনাথ যেন কথা বলতে ভুলে গিয়ে একেবারে বোবা হয়ে রইলেন। তার চোখ মুখ দেখে মনে হলো এমন আজগুবি কথা 64-65 বছরের জীবনে আর কখনো শোনেননি। একটু কি ভেবে নিয়ে অধর আবার বললেন, ওই যে লাকড়ি দেখতে আসেন, এগুলান দিয়ে আমি মরলে আমারে পোড়ান হইব। আর এই নতুন খাট পালং, থালা ঘটি, গেলাস বাটি সব দানের জিনিস। শ্রাদ্ধের সময় বামনগো দিমু। বুঝলেন নি বড় কর্তা? মরার আগেই নিজের ব্যবস্থা নিজেই কইরা রাখলাম।
এমনকি আগামী বছর গয়ায় গিয়া নিজের পিণ্ডটাও দিয়ে আসুম। কি বলছো কি? হঠাৎ তোমার ঘাড়ে এই পাগলামি চাপলো কেন? এরে আপনি পাগলামি কন বড় কর্তা? তাছাড়া আবার কি? আপনি তো সকলই জানেন বড় কর্তা। কি জানি? আমার পোলা দুইখান কেমন। 10 বছর তারা আমার লগে সম্পর্ক রাখে নাই, তাকে ভরসা করি না আমি। কিন্তু কিন্তু কি? হিন্দু হইয়া জন্মাইছি, মরার পর কে শ্রাদ্ধ করব, কে পিণ্ড দেব তার তো ঠিক নাই। ওইটুকের লইগা আত্মার সদ্গতি হইব না। পরকাল বইলা তো একখান কথা আছে নাকি? তোমার ভালো মন্দ কিছু হলে ছেলেরা আসবে না এমন কথা আগে থেকে ভাবছো কেন? তাছাড়া বলতে নেই, তোমার তো স্বাস্থ্য বেশ ভালোই আছে। বয়সেও আমার চাইতে ছোট তুমি। এর ভিতর মরার চিন্তা তোমার মাথায় ঢুকলো কি করে? বড় কর্তা, মানুষের জীবন বড় তাজ্জবের বস্তু। এই আছে, এই ফক্কা, কার কখন ওপারের ডাক আইব কেউ জানে না। রাবণের শিরিল্লাখান সাধ্য শান্তি আমি ফেলাইয়া রাখুম না। হেমনাথ উত্তর দিলেন না। বিনুর এইসব কথাবার্তা ভালো লাগছিল না। টিনের তেতলা দেখার বিষয়টাও ধীরে ধীরে কখন যেন ফিকে হয়ে গেছে। সে উসখুস করতে লাগল। এদিকে অবনীমোহন, সুধা আর সুনীতি চুপচাপ। তাদের মুখ চোখ দেখে প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না। অধর আবার বলতে লাগল, ভাবতে আছি পুজোর পরেই একটা ভালো দিন দেখা এই শ্রাদ্ধটা চুকাইয়া ফেলুম। 100 জন ভালো বামন ভোজন করামো। আইসা বড় কর্তা, কারে কারে ডাকা যায় কন তো? এখনো তো দেরি আছে, পরে এইসব নিয়ে ভাবা যাবে। এখন আমরা যাই। এখনই যাইবেন? হ্যাঁ হ্যাঁ, আজকে আর দেরি করতে পারবো না। বিনুদের নিয়ে হেমনাথ ঘরের বাইরে বেরিয়ে এলেন। সেখান থেকে সিঁড়ি বেয়ে একতলায়, তারপর ঝুপসি বাগান পেরিয়ে সোজা দক্ষিণগামী বড় রাস্তায়। অধরা সঙ্গে সঙ্গে এসেছিল। সে বলল, 2-4 দিন পর আমি কিন্তু আপনার বাড়ি যাবো। হ্যাঁ ঠিক আছে, এসো। সাধ্য শান্তির ব্যাপারে আপনার লোকে অনেক পরামর্শ আছে। আচ্ছা আচ্ছা, তা কথা তো হয়ে গেল। আর ওদের ভিতর কষ্ট করে তোমাকে যেতে হবে না, তুমি বাড়ি যাও। অধর সঙ্গে সঙ্গে হাঁটছিল, দাঁড়িয়ে পড়ল। হেমনাথরা এগিয়ে গেলেন। দাদুর পাশাপাশি হাঁটতে হাঁটতে অধর সাহার কথা ভাবছিল বিনু। বারবার ঝিনুকের কথাই তার মনে পড়ে যাচ্ছিল। এই পাড়ায় আসা হলো, সেই সকাল থেকে এতখানি বেলা পর্যন্ত রামকেশব আর এই অধর লোক দুটো তাদের আটকে রাখল, অথচ ঝিনুকদের বাড়িতেই শুধু যাওয়া হলো না। 12 বছরের বিনুর ছোট্ট উষ্ণ কোমল মনটা সেই জন্য ভারাক্রান্ত হয়ে আছে। খানিক যাবার পর অবনীমোহন শুধলেন, লোকটা ভারী অদ্ভুত তো। বিনু বুঝল অধরের কথাই বলছে অবনীমোহন। সে জানে মানুষ মরে টরে গেলে অন্যরা তার শ্রাদ্ধ করে, কিন্তু একটা লোক জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধ নিজেই করতে যাচ্ছে দেখেও বিনু খুব অবাক হল না, তেমন কৌতূহলও বোধ করল না। ঝিনুক যেন চারিদিকে সব কিছু থেকে তাকে অন্যমনস্ক করে রেখেছে। হেমনাথ মৃদু হাসলেন, তা একটু। এমন লোক আগে কখনো দেখিনি। আচ্ছা, ছেলেদের উপর খুব রাগ দেখলাম ওনার, কারণটা কি? সে অনেক ব্যাপার, পরে বলবো। আর কেউ নেই ওর? না, স্ত্রীকে ঢের আগেই খেয়ে বসেছে। যাই, আর ওর থেকে মাছগুলো নিয়ে আসি। দাদু ভাই আসবি? বলি বিনুকে নিয়ে ডান দিকে নদীর ঢালে নেমে গেলেন। কথায় কথায় কখন তারা নৌকোঘাটায় এসে গিয়েছিলেন অবনীমোহনের খেয়াল ছিল না। হঠাৎ তার মনে পড়ল যাবার সময় মাছের জন্য আড়তে পয়সা দিয়ে গিয়েছিলেন হেমনাথ। নৌকোঘাটাটা রাস্তা থেকে বেশ খানিকটা নিচে, নদীর জল জায়গাটা ছুঁয়ে আছে। তার গা ঘেঁষে সারি সারি মাছের আড়ত। যাবার সময় আড়তগুলোর গায়ে যত জেলে ডিঙি বিনুরা দেখে গিয়েছিল, এখন তার 10 গুণ জমা হয়েছে। নদীর দূর দূরান্ত থেকে চিত্র বিচিত্র পাল তুলে আরও অগণিত নৌকা এদিকে ছুটে আসছে।
ইলিশ মাছের ভারী আঁশটে গন্ধ এখানে বুঝি 12 মাস অনড়। নদীর এলোমেলো দুরন্ত বাতাস তাকে উড়িয়ে নিয়ে যেতে পারছে না। আড়তে যেতেই সেই লোকটাকে দেখতে পেল বিনু। হেমনাথ এর হাতেই মাছের পয়সা দিতে গিয়েছিলেন। লোকটা মাঝবয়সী, থলথলে মাংসল চেহারা, গায়ের রং কালো, সব সময় জলের কাছে থাকার জন্যই বোধহয় চামড়া রুক্ষ খসখসে। গ্রীষ্ম বর্ষা হাজার নখে তার গা চিরে চিরে দিয়েছে। পরনে আধময়লা ধুতি ছাড়া আর কিচ্ছু নেই। হাতে চৌকো সোনার তাবিজ, গলায় সরু হাড়, মোটা মোটা গাঁটওয়ালা আঙুলে পলা আর গোমেদের আংটি। কোলের কাছে টিনের ক্যাশবাক্স আর লাল হিসেবের খাতা নিয়ে একটা তক্তপোষে বসেছিল লোকটা। বিনুদের দেখেই লাফ দিয়ে নেমে এলো। আপ্যায়নের সুরে ব্যস্তভাবে বলল, আসেন 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 বড় কর্তা, বসেন। এখন আর বসবো না নকুল, তাড়াতাড়ি মাছখানা দাও তো। তাই কখনো হয়? আরতে আপনার পায়ের ধুলা পড়ল, একদণ্ড বইসা না গেলে শান্তি পামু কেন? নাতির এই খালি আনছেন, জামাই আর নাতনিরা কই গেল? ওই তো ওইখানে আছে। পথে খাড়া করাইয়া আইছেন কেন? আমার এইখানে বসনের জায়গা ছিল না? অনেক বেলা হয়ে গেছে তো, তাই আর আনিনি। আনলে আরও দেরি হয়ে যাবে। একটু দেরি হইব বইলা আনবেন না? প্রথম দিন আমার আড়তের দুয়ারে ওনারা আইলেন, 2টা মিঠাই না খাওয়ায় ছাড়তে পারি? আপনার নাতি নাতিন জামাইয়ের উপর আমার জোর নাই কোনো। যাই, ওনাগো ডাইকা আনি। নকুল রাস্তার দিকে ছুটতে যাচ্ছিল। তার আগেই খপ করে তার একখানা হাত ধরে ফেললেন হেমনাথ। এই নকুল, আজকে থাক, একদিন তোমার বাড়িতে ওদের নিয়ে যাব, তখন যত পারো খাইও। ঠিক তো? ঠিক। কথা দিলেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ, কথার খিলাফ হবে না। এবার তুমি মাছ দাও তো। বিনু অবাক হয়ে দেখছিল আড়তদার এই লোকটাকে তার খুব ভালো লাগছে। তার মধুর ব্যবহার, তার আন্তরিকতা বুঝিয়ে দিচ্ছে দাদুকে কতখানি সে ভালোবাসে, কতখানি শ্রদ্ধা করে। শুধু কি এই লোকটাই? হিরণ, মজিদ মিয়া, মজিদের বোনাই হাসেম আলী, রামকেশব, সারা রাজদিয়াই হয়তো হেমনাথের জন্য হৃদয় পেতে রেখেছে। বিনু টের পেল তাদের যে এত খাতির, এত মর্যাদা, সব দাদুর জন্য। নকুল ডাকল, আহেন, মাছ বাইচ্ছা নিবেন। আড়তটার সামনের দিকে রাস্তা, পিছনে নদী, দুটো দিকই খোলা। নকুলের সঙ্গে যেতে যেতে বিনু লক্ষ্য করল পিছনের দিকে ইলিশের পাহাড় জমে আছে। পূর্ব বাংলার চকচকে লোভনীয় রুপলি ফসল। আড়তের তলায় সারি সারি জেলে ডিঙি। 8-10টা লোক ডিঙিগুলো থেকে মাছ গুনে গুনে ইলিশের পাহাড়টার দিকে ছুঁড়ে দিচ্ছে। মাছির ভনভনানির মতন অবিরাম শোনা যাচ্ছে রামে রাম, রামে 2, রামে 3। আর একদল লোক কাঠের প্যাকিং বাক্সে পরল পরল বরফের তলায় মাছ সাজাচ্ছে। বিনু জানে ওই বাক্সগুলো কলকাতায় চালান যাবে। একসময় রূপোর পাহাড়টার কাছে এসে পড়ল বিনুরা। একসঙ্গে এত মাছ, এমন ঝকঝকে জীবন্ত জলের ফসল আগে আর কখনো দেখেনি সে। নকুল বিনুকে বলল, কই মাছ বাঁচলা না? বিনু একইভাবে দাঁড়িয়ে থাকে। বিনুর মনোভাব বুঝতে পেরে নিজেই এবার সেরা 6টা মাছ বেঁধে দিল নকুল। হেমনাথ বললেন, আবার 6টা কেন? ছোট কর্তা পয়লা দিন আমার আড়তে আইলো, তার কোনো সম্মান নাই? একটা মাছ তারে খাইতে দিলাম আমি। মাছ নিয়ে রাস্তায় আসতেই সুধা বলল, এত দেরি করলে কেন দাদু? আর বলিস না ভাই, ওই আড়তদার মানে আমাদের নকুলটা কিছুতেই ছাড়ে না। তোদের আড়তে নিয়ে মিষ্টি খাওয়াবার বাই তুলেছিল। উফ, কত কষ্ট করে যে সে ঠেকিয়েছি। তবে একটা করার করিয়ে নিয়েছি, একদিন ওর বাড়িতে তোদের নিয়ে যেতে হবে। এখানকার মানুষ বড়ই ভালো। সত্যিই ভালো অবনীমোহন, সত্যিই ভালো। এরপর ইলিশ মাছ নিয়ে কিছুক্ষণ উচ্ছ্বসিত আলোচনা চলল। আটানায় 5টা বড় বড় ইলিশ, তার ওপর একটা ফাউ। অবনীমোহন ভাবলেন এই যেন এক স্বপ্নের দেশ।
একসময় স্টিমার ঘাটা, সারি সারি সেই মিষ্টির দোকান, খোয়া বাঁধানো পথ আর নদীটা পিছনে ফেলে সেই কাঠের পুলটার কাছে এসে পড়ল বিনুরা। ঠিক সেই সময় শোনা গেল, হেম হেম। পিছন থেকে কে যেন খুব চেঁচিয়ে ডাকাডাকি করছে। হেম নিশ্চয়ই হেমনাথ। তাকে যিনি নাম ধরে ডাকতে পারেন, হয় তিনি বন্ধুস্থানীয়, নতুবা গুরুজন টুরুজন হবেন। সবাই একসঙ্গে ঘুরে দাঁড়ালো, আর ঘুরতেই বিনু দেখতে পেল দূরে পথের বাঁকে কালকের সেই জরা জীর্ণ দুর্বল ঘোড়াটা তার চাইতেও পুরনো ভাঙা চোরা গাড়িটাকে নিয়ে টেনে আসছে। কালকে সেই কোচওয়ানটাকে দেখা যাচ্ছে না। চালকের জায়গায় ধপধপে সাদা একটি মানুষ বসে আছেন। হেমনাথ বললেন, লালমোহন আসছে। লালমোহন অর্থাৎ ডেভিড লারমোর। কাল এর কথা অনেক শুনেছে বিনু। যৌবনের মধ্যদিনে সুদূর আয়ারল্যান্ড থেকে পূর্ব বাংলার এই প্রান্তে এসেছিলেন। তারপর যুগ যুগ কেটে গেছে। তাকে মুখোমুখি দেখবার জন্য বিনুর ছোট্ট হৃৎপিণ্ড যেন লাফাতে লাগল। কিছুক্ষণের ভিতর ফিটনটা কাছে এসে থামল। কোচওয়ানের সিট থেকে একরকম লাফ দিয়েই নেমে এলেন লারমোর। হেমনাথ বললেন, বয়স কত হলো হে? তোমার ছাইতে গুনে গুনে 4 বছরের বড়। কিন্তু যেভাবে নামলে তাতে 30 বছরের ছোট বলে মনে হচ্ছে। বুড়ো হাড়ে একবার চোট লাগলে দেখতে হবে না, 6 মাসের জন্য বিছানা নিতে হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দু চোখে অসীম বিস্ময় নিয়ে তাকিয়েছিল বিনু। লালমোহনের চুল, ঘন জোড়া ভুরু, গায়ের রং, ঋষিদের মতন লম্বা দাড়ি, সব কিছু দুধের মতন সাদা। ভুরুর তলায় স্বচ্ছ জলে আলোর নাচনের মতন দুটি স্নিগ্ধ চোখ। পিঠ সামনের দিকে একটু নুয়ে পড়েছে। গাময় এত কুঞ্চন যাতে চামড়া সোনার জালি জালি মনে হয়। পরনে ধুতি আর কামিজ, পায়ে লাল কাপড়ের জুতো, গলায় কালো কারে রূপোর ক্রস ঝুলছে। বড়দিনে কলকাতার সাহেবপাড়ায় রাস্তার মোড়ে মোড়ে আলো টালো দিয়ে ক্রিসমাস ট্রি সাজায়। তার সঙ্গে ধপধপে দাড়িওয়ালা এক বুড়োও থাকে। বিনু বুড়োর নামটা মনে করতে পারল, স্যান্টাক্লজ। পোশাকটুকু বাদ দিলে লারমোর যেন অবিকল স্যান্টাক্লজ। হেমনাথ বললেন, এসো পরিচয় করিয়ে দিই। তোমার আর কষ্ট করতে হবে না, ওটা আমি পারব। তুমি নিশ্চয়ই আমাদের জামাই। অবনীমোহনের দিকে ফিরে বললেন তিনি। সুধা সুনীতি বিনুকে বললেন, আর তোমরা অবশ্যই দাদা ভাই দিদি ভাই। তোমাদের নাম তো জানি না, নামগুলো একটু বলো। অবনীমোহনের হঠাৎ কি হয়ে গেল, ঋষির মতন দেখতে এই বয়স্ক বিদেশি মানুষটির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। দেখা দেখি সুধা সুনীতি বিনুও প্রণাম করল। তারপর একে একে সবাই নিজের নিজের নাম বলল। সবাইকে আশীর্বাদ করে লারমোর অবনীমোহনের উদ্দেশ্যে বললেন, কাল স্টিমার ঘাটে তোমাদের আনতে যেতে পারিনি, বিশেষ দরকারে আমাকে হাটে যেতে হয়েছিল। হ্যাঁ, মামাবাবু সে কথা বলেছেন। কাল হাট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। আর সকালে উঠেই চলে আসবো ভেবেছিলাম, তখন অনেকগুলো ঝঞ্ঝাট এসে ঝুটল। সব মিটিয়ে বেরুতে বেরুতে দুপুর হয়ে গেল। তা ভালো কথা, রমু কোথায়? থাকে তো দেখছি না। সে বাড়িতে আছে। তা তোমরা গিয়েছিলে কোথায়? রাজদিয়া শহরটা ওদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। লারমোর এবার অবনীমোহনকে সাক্ষী মানলেন। শোনো শোনো, তোমার এই মামা শ্বশুরের কথা শোনো। আমি গাড়ি থেকে লাফিয়ে নেমেছি বলে খুব উপদেশ দিচ্ছে। আর উনি এই যে বুড়ো হাড়ে মাইল মাইল হেঁটে এলেন, তার বেলা কী হবে? সবাই হাসতে লাগলো। লারমোর আর হেমনাথের ভিতর বন্ধুত্বটা যে কতখানি নির্মল, স্বচ্ছ আর প্রীতিপূর্ণ তা যেন অনায়াসেই টের পাওয়া যাচ্ছে। বিব্রত মুখে হেমনাথ বললেন, লাফানো আর হাঁটা কিসে আর কিসে, সে যাকে। রাস্তায় দাঁড়িয়ে আর একটাও কথা না,
লাড়মোড় কি একটা বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় হেমনাথের হাতে ইলিশ মাছগুলো দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে সারা মুখে হাসির ছটা ঝলমলিয়ে উঠল। উচ্ছ্বসিত খুশির গলায় তিনি বললেন, ও, নজর পড়েছে তাহলে। ঢের আগেই পড়া উচিত ছিল। ফেটিগুলো ভাতে দিলে যা হয় না, একেবারে হেভেন। চোখ বুজে বুঝিবার স্বর্গসুখটাই কল্পনা করতে লাগলেন লাড়মোড়। ভুরু কুঁচকে হেমনাথ বললেন, এখানে দাঁড়িয়ে থাকলে বোধহয় পেটিগুলো ভাতে দেওয়া আর যাবে না, সেজন্য বাড়িতে যেতে হবে। ইয়েস ইয়েস, গাড়িতে সবাই ওঠো বলে নিজেই ফিটনের দরজা খুলে দিলেন। অবনীমোহন, হেমনাথ আর সুধা সুনীতি উঠতেই দেখা গেল গাড়িতে আর জায়গা নেই। লাড়মোড় বললেন, আসো বিনু দাদা, খচুয়ানের সিটে আমার পাশে বসে যাবে তুমি। পাশাপাশি যেতে যেতে বারবার মুখ তুলে লাড়মোড়কে দেখতে লাগলো বিনু। চোখাচোখি হলে মুখটা অবশ্য ঘুরিয়ে নিচ্ছে। এই মুহূর্তে বেনুর মন থেকে রামকেশব, রুমা, ঝুমা, অধর সাহা, নকুল, রূপোর পাহাড়ের মতো ইলিশের স্তূপ, মনোরম নদী তীর, এমনকি ঝিনুক পর্যন্ত মুছে গেছে। তার 12 বছরের অপরিণত অস্তিত্বের পুরোটাই দখল করে নিয়েছেন এই বিস্ময়কর চমকপ্রদ মানুষটি, যার নাম ডেভিড লাড়মোড়। বার কয়েক চোখাচোখির পর বিনু ধরা পড়ে গেল। সস্নেহ হেসে লাড়মোড় শুধলেন, কি দেখছো? লজ্জা পেয়ে বিনু তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল, উত্তর দিল না। কিছুক্ষণ নীরবতা, তারপর আবার তাকাতে লাগলো বিনু। তার মনের কথাটাই বোধহয় পড়তে পারলেন লাড়মোড়। বিনুর দিকে খানিক ঝুঁকে বললেন, আমায় কিছু বলবে? এই মানুষটি সম্বন্ধে এই মুহূর্তে বিনুর মনে অনেক জিজ্ঞাসা, অসীম কৌতূহল। ঘাড় ঈষৎ হেলিয়ে সে জানালো, বলবে। লাড়মোড় বললেন, কি বলবে? পরে। ফোড়ে কেন, এখনই বলে ফেলো। বিনু চুপ করে রইল। একটু ভেবে হাসতে হাসতে লাড়মোড় বললেন, ওকে ওকে, ফোড়েই বলো। একসময় ফিটনটা বাড়ি পৌঁছে গেল। আপনারা শুনছিলেন কেয়া পাতার নৌকো উপন্যাসের 3য় পর্ব। আজকের পর্ব এখানে শেষ করছি। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আমার একটি ছোট গল্পের চ্যানেল আছে, গল্পকথক রীতি শর্ট স্টোরি। যদি ছোট গল্প শুনতে চান সেই চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। এই উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।